প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। আসছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন উকি দিচ্ছে। আমরা জানতে চাই নির্বাচন কেমন হবে, কিভাবে হবে, সেই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিষয় নির্ধারণ হয়েছে জুলাই সনদ, পিআর ও নির্বাচন। আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি শামা উবায়েদ, সাংগঠনিক সম্পাদক, বিএনপি। আমাদের সাথে আছেন এম আবদুল্লাহ, সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যুগ্ম সম্পাদক, দৈনিক আমার দেশ। স্বাগতম আপনাদের। আমি প্রথমে শামা উবায়েদের কাছে জানতে চাই, জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে এবং বিএনপি অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে। এত মতবিরোধ থাকার পরেও বিএনপি বলছে যে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে। এই যে মতবিরোধ নিয়ে স্বাক্ষর করা, এটা আসলে কতটুকু এফেক্টিভ হবে বলে আপনাদের মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, নোট অফ ডিসেন্ট অর্থ হচ্ছে যে আমরা হয়তো কোনো একটা বিষয়ের সাথে বিএনপি একমত নয়, বা কোনো একটা বিষয় কিভাবে বাস্তবায়িত হবে সেটার সাথে একমত নয়, কিন্তু আমরা এটাকে বিবেচ্য বিষয় হিসেবে রাখছি। এটার মানে নোট অফ ডিসেন্ট মানে এই না যে আমরা এটাকে একেবারে নেগেট করে দিচ্ছি। তো এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। এতগুলো দল একসাথে বসে একটা ঐক্য কমিশনে এত মাস ধরে আলোচনা করছে, যেখানে আগে দলগুলোর মুখ দেখাদেখি ছিল না, কোনো গণতন্ত্র ছিল না, নিজেদের মধ্যে কোনো কথাবার্তা ছিল না। সেই জায়গাটা থেকে চিন্তা করলে আমি ব্যক্তিগতভাবে এটাকে পজিটিভ হিসেবে দেখি যে ভিন্ন ভিন্ন দল মত হওয়া সত্ত্বেও দলগুলো একসাথে বসছে, দিনের পর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আলোচনা করছে, দ্বিমত হলে বেরিয়ে যাচ্ছে, আবার ফেরত গিয়ে আলোচনায় বসছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই কমিশনের যে আলোচনাটা এটা ফলপ্রসূ হয়েছে সবগুলো দলকে এক জায়গায় আনার ব্যাপারে। ভিন্ন মত থাকবে, সব দল একমত হবে এটা তো কোনো ভাবার কোনো কারণ নাই। প্রত্যেকটি দলের নিজের নিজের আদর্শ, নিজের নিজের অভিব্যক্তি, নিজের নিজের মতামত আছে। আমাদের ম্যানিফেস্টো আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুব পরিষ্কার ম্যানিফেস্টো। একটি সনদে স্বাক্ষর করা মানে কিন্তু সনদে যা যা লেখা আছে তার সাথে একমত হওয়া, তাহলে ব্যাপারটা সনদে আমরা সই করতে চাচ্ছি এই কারণে, কারণ জুলাই সনদটা কি আসলে, মানে হোয়াট ইজ ইট? এটা জুলাই যে আমাদের যে আন্দোলনটা হয়েছিল, যে রেভলিউশনটা হয়েছিল, বাংলাদেশের যে একটা নতুন রাজনীতির জন্ম দিয়েছে, নতুন ধারার জন্ম দিয়েছে, বাংলাদেশের মানুষ, ভোটার, নতুন প্রজন্ম নতুন করে ভাবছে, সেটার যে একটা জাগরণ হয়েছে, জুলাই সনদটা আমার কাছে সেটার একটা মোটা দাগে একটা দলিল। তো জুলাইয়ের কোনো কিছুর সাথেই তো বিএনপি মোটা দাগে দ্বিমত পোষণ করে নাই। তো সুতরাং এই জন্য জুলাই সনদকে সই করবে। এবং যখন আমরা ইট মিনস যে বিএনপি বাংলাদেশের একটি নতুন ধারা রাজনীতি শুরু হোক, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকুক, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। এই নতুন যেসব ছেলেমেয়েরা গত বছর রাস্তায় নেমেছিল এবং যারা প্রাণ দিয়েছে, যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায়, এবং অনেকেই যারা ভোট দিতে পারে নাই, এবং যারা ইয়াং জেনারেশন আছে তাদের মতামত যেন প্রতিফলিত হয়, যেন আসলে প্রাধান্য পায়। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা একটু এম আবদুল্লার কাছে শুনবো। এনসিপি কিন্তু আবার আজ সকালে বলছে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না আইনি ভিত্তি ছাড়া। তারা আসলে আইনি ভিত্তি বলতে এখানে কি বোঝাচ্ছে? আইনি ভিত্তি মানে কি রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে তারা একটা স্বীকৃতি চায়, নাকি জনগণের গণভোটের মাধ্যমে তারা স্বাক্ষর করবে? ধন্যবাদ আপনাকে এবং এই শো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে দেখবেন সবাইকে শুভেচ্ছা। সহ আলোচক আছেন শামা উবায়েদ, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই জুলাই সনদটা নিয়ে তো আমরা গত প্রায় 6-7 মাস যাবতই প্রথমে কয়েকটি কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনগুলোর রিপোর্টেরই একটা সামারাইজ করে আমরা জুলাই সনদ নিয়ে 6-7 মাস ধরে আমরা আলোচনা করছি। এখন সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে, এবং এই জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশে সত্যিকার অর্থে যে ফেসিবাদের পুনরুত্থানকে ঠেকানোই এই জুলাই
সনদের কিন্তু মূল লক্ষ্য, যে শেখ হাসিনার নেতৃত্বে যে 15 বছর ব্যাপী যে দুর্বিনীত ফেসিবাদ আমাদের গাড়ে চেপে বসেছিল, কোনোভাবেই তাকে নামানো যাচ্ছিল না, এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে না হয় সেই জন্যই জুলাই সনদ নিয়ে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনি যে কথাটি বলেছেন এনসিপির অবস্থান, তার আগে আমি যেটা বলতে চাই যে জুলাই সনদে যেই জায়গায় এসে আমরা এখন দাঁড়িয়েছি, মানে এখন স্বাক্ষরের পর্যায়ে, এখানে ভিন্ন মতের যে জায়গাগুলো, এটি কিন্তু খুব জটিল কোনো জায়গা না। আমি আমার বিশ্লেষণে আমি যেটি দেখেছি যে বিএনপি বেশ কিছু বিষয়ে একটু মতভিন্নতা প্রকাশ করেছে। এর মধ্যে একটি আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, সেটাও তত্ত্বাবধায়ক সরকারের সবগুলো ফর্মুলাই, মূল ফর্মুলাটা কিন্তু বিএনপি মেনে নিয়েছে, শুধুমাত্র সেখানে সর্বশেষ অপশান যে এটা না হলে পরে সর্বশেষ একটা অপশান দেওয়া হয়েছে, সেটার ব্যাপারে বিএনপি একটু ভিন্ন মত পোষণ করেছে। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি রাষ্ট্রপতিকে ক্ষমতা, হ্যাঁ পিআর পদ্ধতিটা নিয়ে যেভাবে প্রচারণা আছে, কিন্তু আসলে মতভিন্নতাটা সেই জায়গায় না। আপনি যদি জুলাই সনদ আপনি পড়ে দেখেন, আপনি দেখবেন জুলাই সনদের বিভিন্ন সিদ্ধান্ত যেগুলোতে বিএনপি একমত হয়েছে, অনেকগুলোতেই বলা আছে যে পার্লামেন্টের আপার হাউস এবং লোয়ার হাউসের মাধ্যমে সেটা হবে। সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু একটা জায়গায় এসে উচ্চকক্ষের ব্যাপারে মোটামুটি সবাই কিন্তু একমত এবং বিএনপিও একমত। সেই জায়গাটাতে বিএনপির মতভিন্নতার জায়গাটা হলো বলা হচ্ছে যে ভোটের যে রেশিও অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে। আর বিএনপি বলছে না বিএনপি, আমি শেষ করি, একটা কথা শেষ না করে তাহলে তো বুঝতে পারবে না তারা। বিএনপি যে জায়গাটাতে ভিন্ন মত করছে, আপার হাউসের ব্যাপারেও বিএনপি কিন্তু একমত হয়েছে। একমত হয়ে তারা বলছে যে যেভাবে নারী আসনগুলো, যেমন এখন 50টি নারী আসন আছে, এখানে যারা যতটা আসন পেল পার্লামেন্টে তাদের রেশিও অনুযায়ী নারী আসনগুলো পায়। এটাতে বিএনপি আপার হাউস করতেও, উচ্চকক্ষ করতেও বিএনপি রাজি, এগ্রিড। কিন্তু পার্থক্যটা না, আমি বিএনপির কথাটা বলছি এই জন্য কারণ বারবারই বিএনপির যে নোট অফ ডিসেন্টটাই বেশি আলোচনায় আসছে। একই সঙ্গে সেখানে আরেকটি কথা আছে যে বিএনপি চাচ্ছে যে ওই যেভাবে নারী আসনগুলো হয় সেভাবেই, যে যতটা আসন পেল সে রেশিও অনুযায়ী নারী আসন পায়। বিএনপি আপার হাউসটাও সেভাবে চাচ্ছে, আর অন্য দলগুলো চাচ্ছে ভোটের রেশিও অনুযায়ী, যে যত পার্সেন্ট ভোট পেল সেটা। এই জায়গাটাতে কিন্তু এটা ছোট্ট মতবিরোধ, কিন্তু আমি মনে করি আমরা বিএনপির মতবিরোধের কথা বাদ দিলাম, কিন্তু বাম ঘরানার অনেক দল সিগনেচার করতে চাচ্ছে না জুলাই সনদে। বাম ঘরানার অন্য এজেন্ডা আছে, আসলে ঐক্যবদ্ধ না বাম ঘরানার দলগুলোর কিন্তু অন্য এজেন্ডা আছে। তারা তো অনেক কিছুর ব্যাপারই একমত না। এই জুলাইকেও তারা কিন্তু বামরা সেভাবে ধারণ করতে পারেন। বাম দলগুলো যদি আপনি দেখেন, তারা বিভিন্ন প্রশ্নে, শেখ হাসিনার বিচার প্রশ্নে বাম ঘরানার দলগুলো কতটা সিরিয়াস, তারা তো সেভাবে সোচ্চার না। এখন এনসিপি আসলে কি চাচ্ছে? তারা কি গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি চায়? যেটা চাচ্ছে এটা আস্থা বিশ্বাসের ঘাটতি থেকে এনসিপির বয়সটা। এনসিপির বয়সটা হচ্ছে যে অতীতে আমরা দেখেছি 90 সালে একটা, তারা যদি বিশ্বাসে ঘাটতি রাখে তারা নির্বাচনে কিভাবে যাবে? 3 জোটের রূপরেখা নিয়ে সমস্যা হয়েছিল। 3 জোটের রূপরেখা স্বাক্ষর করেও সেটা পরবর্তীতে অনুসরণ করে না। এই আস্থাহীনতার জায়গা থেকে এনসিপি বলছে আমরা আগে গ্যারান্টি চাচ্ছি। আস্থাহীনতা যদি এখনো থাকে এবং আগে গ্যারান্টি চায়, নির্বাচনের কিন্তু আর বেশি দিন বাকি নেই, এখনো পর্যন্ত যদি একটা আস্থাহীন অবস্থা থাকে তাহলে জনগণ কিভাবে এর উপর আস্থা রাখবে? আস্থাহীনতাটা কাটানোর জন্যই তো কাজ করছেন। আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা গতকাল অতি জরুরি, এর আগে জরুরি সভা করেছেন, অতি জরুরি সভা করে এই আস্থাহীনতাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটু শামাওয়াবাদের কাছে জানতে চাই যে বিএনপি বলছে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হতে পারে, এটা কি আদৌ সম্ভব? সম্ভব না কেন? ইলেকশন যদি, আপনি ওনাকে এতগুলো প্রশ্ন করলেন যে এনসিপি কিভাবে নির্বাচনে এত সই করবে না, তাহলে নির্বাচনের আগে কিভাবে সম্ভব? তো এত দ্বিমত থাকা সত্ত্বেও যখন আগামী শুক্রবার প্রধান উপদেষ্টা বলে দিচ্ছে যে সনদ সই হবে, তো সব কিছু হবে, ইলেকশনও হবে, তো গণভোটও হবে। তা এখন এখানে গণভোটের দাবি তো আমাদের না, আমরা তো বিএনপি অ্যাজ বিইং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি, আমরা কিন্তু অনেক সহনশীল থেকে অনেক কিছুর সাথে, এই যে আপনার কথায় নোট অফ ডিসেন্ট দিয়েও আমরা ডিসএগ্রিমেন্ট থেকেও কিন্তু আমরা বড় দাগে আমরা সামনে
এগিয়ে যেতে চাচ্ছি। অনেক কিছু আমাদের 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 সব কিছু আমরা 31 দফায় দেওয়া আছে সংবিধানে, আমরা কি পরিবর্তন চাই। আমাদের 31 দফায়, দ্যাট ইজ আওয়ার ম্যানিফেস্টো, 31 দফায় পরিষ্কারভাবে বলা আছে সংবিধানে আমরা কি পরিবর্তন চাই, আমরা কিভাবে ক্ষমতার ভারসাম্য চাই। আপার হাউসের প্রপোজাল তো বিএনপি থেকে এসছে। তো চাওয়া এবং বাস্তবায়নের মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক আছে, বাস্তবায়িত হবে কি? নো আই ডোন্ট এগ্রি উইথ ইউ, বিকজ এখন জামাত, এনসিপি, যারা নতুন নতুন দল, যারা রিফর্ম নিয়ে কথা বলছে, সংস্কার নিয়ে কথা বলছে, তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের সংস্কারের কথা তাদের মনে হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পিআরের কথা তাদের মনে হয়েছে। এত 17 বছর ধরে তাদের পিআরের কথা চিন্তা হয় নাই কেন? 17 বছর ধরে তাদের এত কিছু চিন্তা হয় নাই কেন? কিন্তু বিএনপি দিয়েছে যখন শেখ হাসিনার মামলার জ্বালায় আমরা বাড়িতে থাকতে পারি না, আমাদের ছেলে মেয়েরা গুম হচ্ছে, আমাদের ছেলেরা মিথ্যা মামলা খাচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রচারিত হয় না, তখন আমরা 27 দফা দিয়েছি। এই জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এটা ঘোষণা করেছিল যে এটা শেখ হাসিনার একটা টেলিভিশনের প্রচার করতে দেয় নাই, শুধু সোশ্যাল মিডিয়াতে এসেছিল। তো সেই 27 দফা তো আমরা দিয়েছি তখন। আর যখন আমরা বুঝতে পেরেছি যে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা যদি থাকে, তাহলে একটি রাষ্ট্রের, একটি দেশের এবং দেশের জনগণের কি হাল হতে পারে, সেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে, সেই উপলব্ধি থেকে, একটা রেসপন্সিবল জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে, জনগণের দল হিসেবে বিএনপি তখন 27 দফা দিয়েছে, যেটা পরবর্তীকালে 31 দফা হয়েছে। আমরা 31 দফা নিয়ে অনেক আগে থেকে ঘরে ঘরে যাচ্ছি, কারণ আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, ওইটা আমরা বাস্তবায়ন করতে চাই যা লেখা আছে। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন? কি প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল করেছি যে এই যে গণভোট একসঙ্গে হওয়া সম্ভব কি? আচ্ছা, এখন সেটা নির্বাচন কমিশন এবং বর্তমান ইন্টারিম সরকার সিদ্ধান্ত নেবে। যদি আমাদের পরামর্শ চাই, আমরা পরামর্শ দিব। সেটার জন্য তো আমরা ডে 1 থেকে প্রধান উপদেষ্টাকে সাহায্য করার জন্য এবং নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য তো রাজনৈতিক দলগুলো প্রস্তুত আছে, বিএনপি প্রস্তুত আছে। তো যদি বিএনপি পরামর্শ চায়, বিএনপি পরামর্শ দিবে। এবং এইটা মোটা দাগে তো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে কিভাবে গণভোট এবং আপনার পার্লামেন্ট ইলেকশনটা একসাথে তারা একই দিনে করবে, সেটা বাস্তবায়নের যে কি প্রক্রিয়া হবে সেটা ওনাদের দায়িত্ব। আমরা এম আব্দুল্লাহর কাছে জানতে চাইবো যে জামাত আবার বলছে কিন্তু নভেম্বরে গণভোট করবে, এরপর আবার জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে। নভেম্বরে যদি গণভোট করতে পারে, তাহলে নভেম্বরে কেন জাতীয় সংসদ নির্বাচনটা সম্ভব হলো না? জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট তো একরকম না। জাতীয় সংসদ নির্বাচনে অনেকগুলো আপনি কথা প্রশ্ন করে, যদি আপনি প্রশ্নের কথাটা শুনে নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে অনেকগুলো পর্ব আছে। এখানে গণভোট হচ্ছে যে আপনি একটা প্রশ্ন রাখলেন, সেখানে হ্যাঁ বা না দিয়ে দিল। কিন্তু জাতীয় সংসদে এখানে মনোনয়নপত্র দাখিলের ব্যাপার আছে, বাছাইয়ের ব্যাপার আছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী বাছাই করবে, মনোনয়ন দিবে, তারা মনোনয়নপত্র দাখিল করবে, বাছাই হবে একটা সময় পর্যন্ত, নির্ধারিত একটা সময় ফিক্সড আছে, ওই সময় পর্যন্ত তাদেরকে প্রচারণার সুযোগ দিতে হবে। অ্যাটলিস্ট 45 দিনের একটা কর্মযজ্ঞ আছে, যেটা গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য না। গণভোট চাইলে সেটা হ্যাঁ না, যেহেতু ভোটের ব্যাপার, সেখানে 1 মাসের সময় দিয়ে সেটা করা সম্ভব। এখন বিতর্কের জায়গাটা এসছে, আপনি একটু শেষ করি আমি। বিতর্কের জায়গাটা যেটা এসছে যে গণভোটটা একসাথে হবে জাতীয় নির্বাচনের সাথে না আলাদা হবে। এখানে দুটো বিতর্ক। একটা হচ্ছে যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের মতো, আপনার কাছে আবার আসবো, আমি একটু সামাওয়াদের কাছে শুনতে চাই আপনি এই ব্যাপারে কি বলছেন, যে আসলে কি নির্বাচনটা আগে দেওয়া যেত না যদি গণভোট নভেম্বরে দেওয়া যায়? দেখুন, প্রথম কথা আমি মনে করি যে গণভোটের এই বিতর্কটা তো এনেছে অন্যান্য দলগুলো। তো গণভোট কি আমাদের এই 300টা আসন যা আছে, আমাদের বেশিরভাগই গ্রামাঞ্চলে, আমাদের নির্বাচনী এলাকাগুলা বোঝে, ভোটাররা বোঝে গণভোট কি। ওদেরকে বুঝাইতে হবে না গণভোট জিনিসটা কি এবং কিসের উপর তারা হ্যাঁ না বলবে। প্রশ্নটা কি, এই যে ভাই বললেন যে হ্যাঁ অফকোর্স আপনার এইটা তো কমপ্লিকেশন অফকোর্স একটু বাড়াবেই। নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের আরো একটু কমপ্লিকেটেড হবে ব্যাপারটা। এখানে আগে গণভোট পরে গণভোট, এটা হচ্ছে শুনেন, দুইটা দলের দুই রকম দুই এজেন্ডা নিয়ে তারা মাঠে নামছে। যখন জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন তখন কিন্তু হানা ভোট হয়েছিল, তাহলে এখন কেন জনগণ বলছে না? তখন হানা ভোট হয়েছিল,
তখন হা আর না ভোট হয়েছিল, তখন তো এখন তো আপনি একটা তো দিবেন, প্রার্থীকে ভোট দিবেন। হা এবং না ভোট এবং জনগণের গণভোটের মধ্যে পার্থক্যটা কি? একই তো দাঁড়াচ্ছে। তো সেটা আমি তো সেটা আপনার প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে, কি প্রক্রিয়া তারা করবে, একই টাইমে ব্যালটে কিভাবে জিনিসটা আনবে। আপনার একটা তো আপনার প্রার্থীকে ভোট দিবে বা মার্কায় ভোট হবে, আবার আরেকটা হবে আপনার গণভোট। তো ওই সিস্টেমটা কিভাবে তারা বাস্তবায়ন করবে, এটা দায়িত্ব তো আমার না, রাজনৈতিক প্রার্থীর না বা রাজনৈতিক দলের না, সে দায়িত্ব নির্বাচন কমিশনের। আর এনসিপি এটাতে সই করবে না, কারণ এনসিপির যেহেতু তাদের দল গোছানো না, তারা ইলেকশন কার সাথে করবে বা একা করবে না কিভাবে করবে সেটাও তারা জানে না। তো তারা ডিলে করতে চায়, তারা চায় না ফেব্রুয়ারিতে ইলেকশন, সোজা কথা। তো তারা ডিলে করতে চায়, আপনার কাছে শুনবো আসলে কি এনসিপি নির্বাচনে ডিলে করতে চাচ্ছে কিনা, এবং জামাত কি করতে চাচ্ছে, এবং জামাত যে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, পিআর পদ্ধতি আসলে বাংলাদেশের মানুষ কতটুকু বোঝে? দেখুন, নির্বাচন ডিলে করতে চাচ্ছে কিনা এটা তাদের মনস্তত্ত্বে কি আছে, ভিতরে কি আছে। দৃশ্যত তো এই যে তিনটি দলের কথা আমরা আলোচনা করছি, বিএনপি, জামাত এবং এনসিপি, এরা কেউই কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনের বিরোধিতা করে নাই। সবাই বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, কিন্তু তার আগে এই কাজগুলো হোক। তো তাতে করে তাদের ভিতরে কি নির্বাচন পেছানোর কোনো আকাঙ্ক্ষা আছে কিনা বা কৌশল আছে কিনা, এটা রাজনৈতিক কৌশল, যে কারো স্বতন্ত্র রাজনৈতিক কৌশল থাকতেই পারে। আর আপনি যেটা বলছিলেন যে পিআর পদ্ধতি, তাই তো নাকি আরেকটা প্রশ্ন কি? পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ কতটুকু বোঝে? পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে এটা নিশ্চয়ই নতুন। পিআর পদ্ধতির মধ্যেও অনেকগুলো পদ্ধতি আছে, পিআর পদ্ধতিরই অনেকগুলো উদাহরণ আমাদের বিশ্বে আছে। আমরা কোনটা ঠিক ফলো করব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা কি ওয়েস্টার্নেরটা ফলো করব, নাকি আমরা আমাদের দক্ষিণ এশিয়াতেও অনেকগুলো পিআরের নানান মডেল আছে, এই কোন মডেলটা আমরা ফলো করব এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কিছু মডেল আছে জনগণকে বোঝানো অনেক সহজ, আর কিছু মডেল আছে খুব জটিল। তবে এই যে 2-3 মাসের মধ্যে জনগণকে বোঝানো কিন্তু আসলেই কঠিন ব্যাপার। তাহলে কেন জামাত যে পিআর চাচ্ছে এটা কতটা আসলে প্রায়োগিক হবে? জামাতের বর্তমান অবস্থাটা আমরা যেটা বুঝি, জামাতের পিআরের যে মানে নিম্নকক্ষ পিআর থেকে জামাত অনেকখানি, যদিও এখনো তারা আনুষ্ঠানিকভাবে সরে আসে নাই, আমি মনে করি যে জামাতও ইতিমধ্যে বিশ্বাস করতে হয়তো শুরু করেছে যে নিম্নকক্ষে আদৌ এবারে পিআর সম্ভব কিনা। কিন্তু উচ্চকক্ষে পিআরের ব্যাপারে কেউ ছাড় দিবে না, সেখানে এনসিপিও ছাড় দিচ্ছে না, জামাতও ছাড় দিচ্ছে না। সেখানে পার্থক্যটা হলো যেটা আমি আগে বলছিলাম, যে বিএনপি চাচ্ছে সেটা হবে আসনের অনুপাতে, আর জামাত আর এনসিপি এরা চাচ্ছে ভোটের অনুপাতে। ভোটের অনুপাতে হলে পরে একেবারে ক্ষুদ্র দল। আপনি আমাকে পিআর বোঝাচ্ছেন, কিন্তু জনগণ আসলে কতটুকু বোঝে সেটা আমার প্রশ্ন ছিল। এবং জনগণ কিন্তু বলছে যে পিআর মানে নির্বাচন পেছানো, এই ব্যাপারে জামাত কি বলবে? এটা জনগণ বলছে, আপনি কিভাবে বলছেন আমি জানি না, এটা নিয়ে বিতর্ক আছে, এটা বলতে পারেন। নির্বাচন নিয়ে একটা কথা উঠবে, তার মানেই কিন্তু নির্বাচন পিছাইতে চাচ্ছি আমরা বা আপনারা, এবং সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, এগুলো সব তো আসলে জনগণেরই কথা। হ্যাঁ, না, সোশ্যাল মিডিয়া সবকিছু বয়সে জনগণের কাছ থেকে তুলে আনছে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু এর অর্থ এ না যে আমি পিআরের জন্য আপনার সাথে ডিবেট করছি, সেটা না বিষয়। কিন্তু আপনি পিআরটা জানতে চেয়েছেন, আমি এই জন্য বললাম যে পিআরটা কিন্তু আমাদের বিশ্বে পিআরের অনেকগুলো মডেল আছে। এখন সহজ যে মডেলটা, সেটা যদি আমরা বাংলাদেশে সেটা দিয়ে শুরু করতে পারি, সেটার জন্য একটু সময় দরকার। এটা আমি এটাই বলছি যে 3 মাস সেই জন্য যথেষ্ট সময় নয়। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা সাময়বাদের কাছে একটু শুনতে চাই, আপনি তো বিএনপিতে থেকে আসলে আন্তর্জাতিক সম্পর্কগুলোর সাথেও আপনি যুক্ত, যে বাইরের মানুষ আসলে কি ভাবছে, অন্যান্য দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ভাবছে, এবং বিএনপি আসলে নির্বাচন করতে কতটা প্রস্তুত, কোন জায়গায় আছে সেটা জানতে চাই। বিএনপি তো বহুদিন ধরে নির্বাচন করতে প্রস্তুত। বিএনপি তো একটি সঠিক, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন দেখতে চাচ্ছে, করাতে চাচ্ছে। জনগণ ভোট দিতে পারুক, সেটাই কিন্তু বিএনপির আন্দোলনের মেইন কারণ ছিল। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন থেকে 2024 সাল পর্যন্ত বিএনপির এজেন্ডা মেইন ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের মানে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রগুলো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। তো সেই জায়গা থেকে বিএনপির যাওয়া তো বদলায় নাই। বিএনপির ভোটের জন্য প্রস্তুত, এবং বিদেশিরা, আমাদের যারা ট্রেড পার্টনার আছে, আমাদের বাইল্যাটারাল যারা পার্টনাররা আছে, তারা কিন্তু প্রত্যেকে
তাদের প্রস্তুত অপ্রস্তুতিতে তো কিছু নাই, তারা তো নির্বাচন করবে না বাংলাদেশে, কিন্তু বেসিক্যালি তারা যেহেতু বাংলাদেশে তাদের স্টেক আছে, বাংলাদেশে তারা ইনভেস্ট করবে, বাংলাদেশে তারা অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে, তারা বাংলাদেশে আমি বলছিলাম বাংলাদেশের যুগপৎ আন্দোলন যারা করেছে তাদের কথা, আপনাদের সাথে যারা যুক্ত হয়েছে তারা কি সকলে প্রস্তুত কিনা, বা আপনাদের নিজেদের মধ্যে আন্দোলনে করছে তাদের কথা জিজ্ঞেস করেননি, আপনি বিদেশিদের কথা জিজ্ঞেস করছেন, বাট আমি দুইটাই বলছি, আপনি আমাকে বলতে দেন। যারা যুগপৎ আন্দোলনে করছে তারাও তো প্রস্তুত, তারা তো বলছে ভোটার, তারা তো নির্বাচনের কথাই বলছে, তারা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তারা ভোট করতে চায়, সেটা তারা ভোটের পরিবেশ দেখতে চায়, সেটা তারা বলছে। এবং আন্তর্জাতিক সম্পর্কের কথা যদি বলেন, প্রত্যেকেই চায় যে বাংলাদেশ, তারা বসে আছে, দে আর ওয়েটিং টু সি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। বাংলাদেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে, যে সরকার রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে বাংলাদেশের যত ইস্যুসগুলো সেগুলো ইস্যুসগুলো অ্যাড্রেস করতে পারে, কারণ একটা ইন্টারিম গভর্নমেন্টের এগুলা কাজ না। তারা সব সমস্যা, এই যে শিক্ষকরা যে মাঠে নেমেছে, তাই না, প্রতিদিন তারা আন্দোলন করছে, এই সমস্যার সমাধান কি এই ইন্টারিম সরকারের করতে পারা সম্ভব না। একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রয়োজন। ইনভেস্ট করবে যারা আমাদের ডোনার, যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তারা কিন্তু প্রত্যেকেই ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলা, বিভিন্ন দেশে, তারা সবাই কিন্তু চাচ্ছে যে একটি সুন্দর নির্বাচন হোক, গণতান্ত্রিক সরকার আসুক, গণতান্ত্রিক একটা সংসদ হোক, যেখানে তারা ভবিষ্যতের ইকোনমিক পলিসি কী হবে, বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলবে, ব্যাংকিং সেক্টর কিভাবে ঠিক হবে, এই কাজগুলো যেই সরকার করতে পারবে। তো সুতরাং তারাও কিন্তু একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় আছে। একদমই তাই। আমরা এম আব্দুলের কাছে শুনবো, বিভিন্ন দল ভাগাভাগির কথা কিন্তু আমরা শুনতেই পাচ্ছি। এখন এনসিপি আসলে কাদের সাথে যাবে, কাদের সাথে জোট গঠন করবে, জামাতের সাথে নাকি বিএনপির সাথে? এটা শ্যামা আপা বেশি বলতে পারবে না। আমরা তো সর্বশেষ যা খবর পাচ্ছি বিএনপির সাথে ঘনিষ্ঠ হচ্ছে, প্রথম দিকে শোনা গিয়েছিল জামাতের কাছাকাছি। এখন আসলে এটা রাজনৈতিক হিসাব নিকাশে তাদের শেষ মুহূর্তে হিসাব নিকাশে যেখানে মিলবে সেখানেই যাবে, এটাই রাজনীতি বাংলাদেশের। বাংলাদেশে যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন এই ধরনের পোলারাইজেশনটা খুবই প্রবল হয়, এবং সেখানে একদম শেষ মিনিট পর্যন্ত, মনোনয়নপত্র দাখিলের শেষ মিনিট পর্যন্ত হিসাব নিকাশ হবে। আবার এমনও তো হতে পারে যে শ্যামা আপারা যখন যাদেরকে নমিনেশন দিতে পারবে না তাদেরকে টেনে, তাদের মধ্যে জনপ্রিয় যারা আছে তাদেরকে টেনে নিজেরাই একটা জোট করতে পারে, নিজেরাই ইলেকশন করতে পারে। এই জন্য সবকিছু হিসাব নিকাশ হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে। এখনই বলে দেওয়া যাবে না যে এইভাবে জোট হচ্ছে। আগে জোট হয়েও শেষ মুহূর্তে ভেঙে যায়। নমিনেশনের যে হিসাব নিকাশ, ভাগাভাগি, এগুলোর হিসাব নিকাশে হয়তো বিএনপি দিল এনসিপিকে 40টা আসনই দিল, কিন্তু সেই 40টা আসনে একটাও তাদের পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সেই আসন নিয়ে তো তারা সন্তুষ্ট থাকবে না, তাদের চাহিদার যে আসনগুলো আছে তারা সেটাই চাইবে। একই সঙ্গে জামাতে তো দিতে পারবে অনেক বেশি, জামাতের কাছে সেরকম সুযোগ আছে। জামাতের ওইভাবে মানে প্রসপেক্টিভ যে আসনের সংখ্যা তুলনামূলকভাবে বিএনপির চাইতে কম, জামাত অনেক বেশি আসন দিতে পারবে। তাতে কি এনসিপি খুশি হবে বা শরিক দলগুলো খুশি হবে? এটা তো এত সরলীকরণ করার বিষয় নাই কিন্তু নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব নিকাশ করে দেখে সিদ্ধান্ত নেয়। এখন ইসলামী দলগুলো কি করছে, জামাতের সাথে কি জোট গঠন করছে? সেটা একটা জোট হবে, এটা খুব প্রবলভাবেই দেখা যাচ্ছে যে ইসলামিক, বিশেষ করে ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলোর মধ্যে তো অন্যগুলো খুব বেশি ম্যাটার করে না। ইসলামী আন্দোলনের মোটামুটি একটা ভোটের জায়গা আছে, পার্সেন্টেজ আছে, তারা মোটামুটি জামাতের সাথে এবার ইলেকশন করার বিষয়টা প্রায় চূড়ান্ত। এই জায়গাটাতে জামাত আরও চাইবে, এখানে যত দিন যাবে তত এখানে পোলারাইজেশন, আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি, যে সম্ভাবনা দেখতে পাচ্ছি, এখন থেকে 2 মাস পরে এই সম্ভাবনায় ওলট পালট দেখতে পাবে। নির্বাচন এমনই, একদমই তাই। নির্বাচনের আগে আসলে কোনো নির্বাচনের আগে অনেক কিছু বলবো। শামা উবাইদের কাছে আমি জানতে চাই, এই যে আওয়ামী লীগেরও কিন্তু বিপুল একটা ভোটার সমর্থন বাংলাদেশে আছে, ভোটার গোষ্ঠী আছে। এখন আওয়ামী লীগের উপস্থিতিতে সেই স্বৈরাচারের দোসরের যাকে আমরা অবহিত করছি, সেই ভোটগুলো আসলে কোথায় যাবে? তারা কি বিএনপিতে দিকে যাবে নাকি জামাতের দিকে যাবে বলে আপনার মনে হয়? সেটা তো ডিপেন্ড করবে, মানে এক একটা নির্বাচনী এলাকার এক এক অবস্থা। কিন্তু ডেফিনেটলি সাধারণ যারা আওয়ামী লীগের, বিগত দিনে আওয়ামী লীগের যে পার্সেন্টেজ ভোটটা আছে, যে ভোটাররা আছে, তারা অবশ্যই তাদের নির্বাচনী এলাকা বিবেচনা করে, প্রার্থী বিবেচনা করে তাদের ভোটটা দিবে আমি মনে করি। সুতরাং এটা সরলীকরণ করা যাবে না যে জামাতেই যাবে বা বিএনপিতে আসবে বা অন্য কোনো দলে যাবে। এটা ডিপেন্ড করবে প্রার্থীর উপরে, প্রার্থীর কতটুকু জনপ্রিয়তা আছে
বিভিন্ন দলের যারা প্রার্থী হবেন সেটার উপর ডিপেন্ড করবে, ওই এলাকার জন্য প্রার্থী কতটুকু করতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে, এবং সাধারণ জনগণের সাথে দলমত নির্বিশেষে প্রার্থীদের সম্পর্ক কিরকম, কানেকশন কিরকম সেটার উপর ডিপেন্ড করবে। তো সুতরাং ওরভাবে বলা যাবে না যে যে আপনার জামাতে যাবে না আর বিএনপিতে যাবে। আর একটা ব্যাপারে যদি কথা বলি, এই যে ডাকসু চাকসু নির্বাচন, ছাত্রদের যে সকল নির্বাচনগুলো হচ্ছে সব থেকেই আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের গ্রহণযোগ্যতা একটু বেশি, তাহলে ছাত্রদল কিন্তু ওই জায়গায় পিছিয়ে যাচ্ছে। আমরা কি তাহলে মনে করতে পারি যে এই যে জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদলের নামে যেসব অভিযোগগুলো এসেছে, যে চাঁদাবাজি, মারামারি, এইসবের জন্য কি আসলে সাধারণ ছাত্ররা ছাত্রদল বিমুখ হয়ে পড়ছে এবং ছাত্রদলকে কি ছাত্রলীগের মতোই মনে করছে? আমি মনে করি না, কারণ ছাত্রদল গত বছরের পর 5 তারিখের পরে ছাত্রদলের উপরে কতগুলো ক্লেম এসছে আপনি বলতে পারবেন? আপনার কাছে হিসাব আছে? যার যেই ক্লেম, যেই অভিযোগগুলো এসছে সারা বাংলাদেশ থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ে, সেখানে তাদের উপর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের ছাত্রদলের কয়জন আছে? তাহলে আমি আপনাকে নির্বাচনগুলোতে এত ধস নামলো কেন ছাত্রদলের উপর? এটা বিভিন্ন, এটা বিশ্লেষণের একটা ব্যাপার আছে, কারণ শিবির এটা ওদের দিক থেকে একটা স্ট্র্যাটেজিক একটা সিদ্ধান্ত ছিল তাদের। আমি বলতে পারি যে তারা ছাত্রলীগের মধ্যে থেকে রাজনীতিটা করতে পেরেছে ক্যাম্পাসে, বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগং, বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেটা ছাত্রদল করতে পারে নাই। ছাত্রদল ক্যাম্পাসেই ঢুকতে পারে নাই, ক্যাম্পাসে ঢুকলে তাদেরকে মার খেতে হয়েছে। এই ব্যাপারে অনেকে বলছে যে আপনারা সুসংগঠিত করতে পারেননি তাদেরকে, জামাত যেভাবে শিবিরকে করেছে আপনাদের নেতারা সেটা পারেননি। এই ব্যাপারে কি বলবেন? এভাবে আমি কিছুই বলবো না, কারণ এটার সাথে আমি একমত না। কারণ এটা প্রথম কথা হচ্ছে যে যদি ছাত্রদল সুযোগ পেত ক্যাম্পাসে থাকার, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কাজ করার, তাদের ভালো মন্দ দেখার, শিক্ষার জন্য কাজ করার, ক্যাম্পাসের জন্য কাজ করার, অবশ্যই আমি মনে করি ছাত্রদলের একটা ভালো রেজাল্ট আসতে পারতো। এবং সেটার সাথে কিছু অভিযোগও তো তারা দিয়েছে, যেমন ইলেকশন যে হলো কত আপনার চিটাগং ইউনিভার্সিটিতে, সেটাতে তাদের কিছু অভিযোগ আছে। ঢাকা ইউনিভার্সিটিতে কিছু অভিযোগ ছিল। হ্যাঁ, হয়তো শিবিরই বা অন্য জিততো বা যেটাই হোক, কিন্তু এই অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখা উচিত, যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো ইউনিভার্সিটি ইলেকশনে বা অন্য কোনো ইলেকশনে না আসে। কারণ বিগত দিনে আমরা কি দেখেছি, পার্লামেন্ট ইলেকশনে আমরা অভিযোগের পর অভিযোগ দিয়েছি, অভিযোগগুলো ডাস্টবিনে ফেলে রাখা হচ্ছে। অভিযোগের কথাগুলো বলছেন, জাতীয় নির্বাচনে যে এই ঘটনার পুনর্নির্মাণ হবে না সেটার নিশ্চয়তা কে দেবে? সেটার নিশ্চয়তা কেউ দিবে না, কিন্তু একই সাথে সেটাই আমি বলতে চাচ্ছি, পয়েন্টটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি ইলেকশনের সাথে ক্যাম্পাস ইলেকশনের সাথে জাতীয় ইলেকশন গুলিয়ে ফেললে চলবে না। তবে তাও ছাত্র রাজনীতির প্রভাব কিন্তু রয়েছে, কারণ এখন অনেক তরুণ ভোটার। জাতীয় ইলেকশনে সরকার পরিবর্তন হয়, জাতীয় ইলেকশন জনগণ তো বোকা না, জনগণ দেখবে যে কোন সরকার, কোন দল আগে সরকারে ছিল, কোন দলের অভিজ্ঞতা আছে, কোন দল আসলে তাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে। তরুণ ভোটাররা তো অবশ্যই দেখবে, এবং বিএনপি সেটা বোঝে। বিএনপি বোঝে দেখে তরুণ ভোটারদেরকে টার্গেট করে আমাদের ম্যানিফেস্টো আমরা করছি, এবং তরুণদের জন্য, তরুণদের বাংলাদেশ যাতে আমরা একটা গড়ে তুলতে পারি। তবে এখানে একটা গুঞ্জন কিন্তু আছে যে জনগণ আওয়ামী লীগকেও দেখেছে, বিএনপিকেও দেখেছে, তারা যদি নতুন কাউকে আনতে চায়, গুঞ্জনটা মানে আপনাদের মাধ্যমে তৈরি হচ্ছে। আই এম সরি টু সে, এটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যেটা হয়তো বিএনপি আওয়ামী লীগের বাইরে কারা আছে, এনসিপি, জামাত বা যারা কখনোই সরকার গঠন করে নাই, তারা সরকারে আসতে চায় ডেফিনেটলি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই আমরা ভোট পলিটিক্স করে। হ্যাঁ, সরকারে তারা ডেফিনেটলি আসতে চায়, এবং জনগণ যদি তাদেরকে ভোট দেয়। আমার কথা হলো যে বিএনপি একটা সেকেন্ডের জন্য বেগম খালেদা জিয়া বা জনাব তারেক রহমান বা বিএনপি কোনো নেতা বলে নাই, বা আমাদের মতো ক্ষুদ্র কর্মীরাও আমরা বলি না যে আমরা ক্ষমতায় আসতে চাই, এই জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা 17 বছর ধরে আমরা এত অত্যাচার অনাচার সয়ে গেছি, শুধুমাত্র আমরা চেয়েছি যে জনগণ তাদের ভোটটা ইচ্ছা মতো দেখ, দিয়ে যদি জামাত আসুক, এনসিপি আসুক, এনসিপি নবীন দল, আমি সবসময় ওদের সাথে যখনই আমার দেখা হয় এনসিপির ছেলে মেয়েদের সাথে, বা আই অলওয়েজ ওয়েলকাম যে তারা, আমরা সবসময় বলতাম না যে ছেলেমেয়েরা বিমুখ হয়ে গেছে পলিটিক্স থেকে, বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা চিন্তা করে না রাজনীতি নিয়ে, এটা যে তারা মিথ্যা প্রমাণ করেছে, তারা কনসিয়াস, দ্যাট ইজ এ গুড থিং। তো তারা আসুক, তারা রাজনীতিতে আসুক, তারা তাদের কাজকর্ম নিয়ে, তাদের আদর্শ নিয়ে
নিয়ে তারা মানুষের কাছে যাক, মানুষ যদি তাদেরকে গ্রহণ করে, তাদেরকে ভোট দেয়, তারা আসবে, তারা পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে তাদের সেই ভয়েসটা শুনবে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবী শুনবে। তো আমরা তো সেই জায়গাটাই গণতন্ত্রটাকে নিতে চাচ্ছি। ইট ইজ নট ম্যাটার অফ যে কার ভোট কোথায় যাবে। আপনি আপনার ম্যানিফেস্টো নিয়ে মানুষ জনগণের কাছে যান, জনগণ যদি আপনাকে গ্রহণ করে, আপনি যদি ভালো মানুষ হন, ভালো আপনি জনগণের জন্য কাজ করার মতো আপনার যোগ্যতা থাকে, পার্লামেন্টে বসার যোগ্যতা থাকে, জনগণ আপনাকে ভোট দিয়ে পার্লামেন্টে বসবে। আমরা তো হাসিনার মতো পার্লামেন্ট আর দেখতে চাই না। আমরা তো গত 17 বছর যে সংসদ দেখেছি, সেই সংসদ আমরা আর দেখতে চাই না। আমরা এমন সংসদ, ভাইব্রেন্ট একটা গ্রহণযোগ্য, দায়বদ্ধ এবং স্বচ্ছ আমরা পার্লামেন্ট দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমাদের নবীন প্রবীণ সব দলই অংশগ্রহণ করুক, করে লেট দ্য পাবলিক ডিসাইড। মূল কথা তাহলে দাঁড়াচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন এবং জনগণ সমর্থিত নির্বাচন। আমরা একটু এম আব্দুল্লাহর কাছে শুনবো। আমরা আওয়ামী লীগকে বলছি ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেছি, কিন্তু জাতীয় পার্টিও তো অনেকে বলছে যে ফ্যাসিস্ট। জাতীয় পার্টি কেন এখনো আছে? নিশ্চয়ই আমি আপনার সাথে পুরোপুরি একমত, কারণ গত 15 বছর 15.5 বছর আওয়ামী লীগ যে ফেসিবাদ কায়েম করেছে, এটা ফেসিবাদের একটি খুঁটি হিসেবে কাজ করেছে এই জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে যদি এভাবে ব্যবহার করতে না পারতো, তাহলে কিন্তু এতদিন এই ফেসিবাদী শাসনটা এত দীর্ঘায়িত হতো না। আমরা আশা করেছিলাম যে শেখ হাসিনার বিচারের মুখোমুখি করার পাশাপাশি জাতীয় পার্টির যারা এই যে লুটপাটের অংশীদার হয়েছে, ব্যাংক নিয়েছে, টেলিভিশন লাইসেন্স নিয়েছে, তারপরে যত ধরনের টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিয়েছে, তাহলে তাদেরকে বিচারের আওতায় কেন আনা হচ্ছে না? এটা আমি নিজেও এটা নিয়ে এর আগেও কথা বলেছি, লিখেছি, এবং আমি বিশ্বাস করি তাদেরকেও। ধরুন জিএম কাদেরের কথা যদি আমরা বলি, জিএম কাদের কি বাংলাদেশে কখনো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে পার্লামেন্টের লিডার অফ দ্য অপোজিশন হতে পারতেন? একজন বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি যে সুযোগ সুবিধা নিয়েছেন, তার এই সমস্ত তার কাছ থেকে এই অর্থ, রাষ্ট্রের এই অর্থ আদায় করা আমি মনে করি সঙ্গত হবে। কারণ অবৈধ নির্বাচনের পার্ট হয়ে, অবৈধ সরকারের পার্ট হয়ে, অবৈধ পার্লামেন্টের পার্ট হয়ে তিনি বিরোধীদলীয় নেতার মতো এত উচ্চ আসনে বসে এই লুটপাটের অংশীদার হয়েছেন। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত, এবং একই সঙ্গে তারা একই দোষে দুষ্ট হিসেবে গণ্য করা উচিত। আমরা শামা ওয়াহিদকে দিয়ে শেষ করবো। একটি প্রশ্ন জানতে চাই যে শুধু তো জাতীয় পার্টি না, আসলে 14 দল, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ আরও অনেক পার্টি রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনার কি ধারণা? এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নির্বাচন কি আদৌ হচ্ছে? অবশ্যই নির্বাচন ছাড়া কি হবে? নির্বাচনই তো হতে হবে। তবে জনগণরা তো আসলে সন্দিহান যে নির্বাচন হবে কিনা, নির্বাচন নিয়ে এত সংশয়, এত দ্বিধা। কোন জনগণ? আমি তো দেখছি সবাই নির্বাচনে। আমি তো গ্রামে গঞ্জে, আমি কালকেও আমার এলাকা থেকে আসলাম, সবাই তো নির্বাচনই চাচ্ছে। তবে সবার মধ্যেই একটা সুপ্ত প্রশ্ন জেগে আছে যে নির্বাচন কি আসলেই হবে? আমরা কি ভোট দিতে পারবো? আগে আমরা যেরকম রাতের আধারে ভোট হয়ে গেছে, তাই হবে কিনা? সুপ্ত প্রশ্নটা রাতের আধারে কেন ভোট হবে? সেইটার জন্যই তো এত যুদ্ধ, এত রক্তপাত। সেই প্রশ্ন কিন্তু ছিল 2 মাস আগে, হয়তো এখন কিন্তু সেই সংশয়ের জায়গা এখন নাই। এবং আমি মনে করি সব রাজনৈতিক দলগুলোর গণতন্ত্রের প্রশ্নে, ভোটের প্রশ্নে, স্বচ্ছতার প্রশ্নে ওই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা আমরা গত বছর ছিল 5ই অগস্ট পরবর্তী, সেই ঐক্যটাতে আমাদের থাকতে হবে এবং টিকিয়ে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর ওয়াচডগ হিসেবে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকতে হবে জনগণের প্রতি, যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই। নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের তো একটা দায়িত্ব আছেই, এবং আমরা আশা করি যে এই প্রফেসর ইউনূস যেই সন্ধিক্ষণে উনি দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশকে একটা ক্রান্তিকালে, সেই দায়িত্বটা উনি সুন্দরভাবে পালন করে, মানে ওনার শেষটা হবে একটি সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়ে, সেটা আমরা বিশ্বাস করি। আমরাও আসলে সেটাই চাই। অনেক ধন্যবাদ এম আব্দুল্লাহ এবং শামা ওয়াহিদ আজকে আমাদের সাথে ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চ্যানেল আই ইউসিবি টু দ্য পয়েন্ট। আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে। নির্বাচন কিভাবে হবে, পিআর পদ্ধতিতে হবে কিনা, নির্বাচন কবে হচ্ছে এবং সেটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা, জনগণ সমর্থিত নির্বাচন হবে কিনা, জুলাই সনদ নিয়েও কথা বলছিলাম। জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিভিন্ন দলের মতবিরোধ থাকলেও আসলে জুলাই সনদ স্বাক্ষর হোক এবং ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন হোক, আমরা সেটি চাই, সেটি আমাদের প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা রেখে ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।